দুই দেশের নিরাপত্তা বাহিনীর সংঘাতে রণক্ষেত্র থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত নিহতের সংখ্যা বেড়ে 16। জীবন বাঁচাতে পালাচ্ছে লাখো মানুষ, ধৈর্য ধরার আহ্বান গুতেরেসের। হামাসের ওপর দায় চাপিয়ে যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে গেল ইসরায়েল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, ফ্রান্সের পরিকল্পনার নিন্দা। গাজায় একদিনে নিহত 62। ওমান উপসাগর উত্তেজনা, ইরানি সেনাদের হুঁশিয়ারির পর পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ। উস্কানিমূলক আচরণ বন্ধ করতে ওয়াশিংটনকে সতর্ক করল তেহরান। এবং ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনায় নেই অগ্রগতি। কিয়েভকে আরও সামরিক সহায়তা দিচ্ছে ওয়াশিংটন, নেটো। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। দুই দেশের নিরাপত্তা বাহিনীর সংঘাতে রণক্ষেত্রে রূপ নিয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে, আর আহত হয়েছেন অন্তত 46 জন। জীবন বাঁচাতে থাই সীমান্ত থেকে পালিয়ে গেছে অন্তত 1 লাখ বেসামরিক মানুষ, আর সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে কম্বোডিয়াও। উভয় পক্ষকে ধৈর্য ধরতে বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আর চলমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীনও। স্থানীয় সময় শুক্রবার ভোরে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত অঞ্চলে আবারও সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে ঘটে হতাহতের ঘটনা। কম্বোডিয়ার ওদ্দার মিনচেই প্রদেশের প্রধান কর্মকর্তা জানান, এরই মধ্যে সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উত্তপ্ত পরিস্থিতিতে থাই সীমান্ত থেকে পালিয়ে গেছে অন্তত 1 লাখ বেসামরিক নাগরিক। সেনাবাহিনী জানায়, সংঘর্ষের কারণে দেশটির 4টি উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশের বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে থাইল্যান্ডও। উত্তেজনা ঘিরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। এদিকে ভালো প্রতিবেশীর মনোভাব নিয়ে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খোঁজার পরামর্শ দেন জাতিসংঘের সহকারী মুখপাত্র। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চলমান সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করে চীনও। বৃহস্পতিবার জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং বলেন, উভয় দেশকেই সংযম দেখাতে হবে এবং শান্তিপূর্ণ সমাধানের পথে ফিরতে হবে। এদিকে থাইল্যান্ড কম্বোডিয়া পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠকে বসবে দুই দেশ। নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়ে এই বৈঠকের অনুরোধ করে থাইল্যান্ড ও কম্বোডিয়া। বৈঠকে পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য দেবে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি স্থাপন বিভাগ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। হামাসের যুদ্ধবিরতির প্রতিক্রিয়ায় অসন্তুষ্ট হয়ে কাতার থেকে প্রতিনিধি দল ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। আর ইসরায়েল বলছে যুদ্ধ থামাতে তারা রাজি, তবে সেটা যেন দুর্বলতা না ভাবে হামাস। আর উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় একদিনই নিহত হয়েছেন অন্তত 62 জন। খাদ্য সহায়তার লাইনে দাঁড়িয়ে থাকা 19 জনও প্রাণ হারিয়েছেন। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ফ্রান্স স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যদিও ফরাসি প্রেসিডেন্টের এই পরিকল্পনা বেপরোয়া সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রক্তাক্ত গাজা উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় বৃহস্পতিবার নিহত হয়েছেন বেশ কয়েকজন। অনেকেই প্রাণ হারান খাদ্য সহায়তার লাইনে দাঁড়িয়ে। খাবার নিতে গেলেও জীবন হারানোর ঝুঁকির কারণে চিকিৎসা ও মানবিক সংস্থাগুলো গাজাবাসীদের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গুলিবিদ্ধ মরদেহে ভরে যাচ্ছে গাজার বিভিন্ন হাসপাতালের মেঝে। আহতদের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা। এই পরিস্থিতির মধ্যেই যুদ্ধবিরতি নিয়ে বক্তব্য রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলছেন, যুদ্ধ থামাতে চুক্তি করতে চায় ইসরায়েল, তবে সেটা যেন কোনোভাবেই দুর্বলতা হিসেবে না দেখে হামাস। স্বাধীনতাকামী সংগঠনটি গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের পাশাপাশি ত্রাণ প্রবেশ ও উপত্যকা থেকে সেনাবাহিনী প্রত্যাহারের প্রস্তাব জানায়। হামাসের সর্বশেষ প্রতিক্রিয়ার পরই ইসরায়েলি আলোচনা দলকে দেশে ফেরার জন্য ডাকা হয়েছে বলে জানায় নেতানিয়াহুর দপ্তর। কাতারে চলমান যুদ্ধবিরতি উদ্যোগ থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, হামাসের প্রতিক্রিয়া যুদ্ধবিরতির ইচ্ছার অভাব প্রকাশ করে। যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ থামাতে ও জিম্মিদের ফেরাতে বিকল্প পথ খুঁজছে, যা গাজার জন্য স্থিতিশীল পরিবেশ
তৈরি করবে, তবে কি সেই বিকল্প তা স্পষ্ট করেনি ওয়াশিংটন। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজায় ত্রাণ ঢুকতে দেওয়ার জন্য জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সীমান্তে আটকে থাকা কয়েক লাখ টন খাদ্য ও ওষুধ অবিলম্বে প্রবেশ করতে না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তা নিয়েও উদ্বেগ জানায় তার প্রশাসন। আন্তর্জাতিক পর্যায়ে গাজা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। স্টারমার বলেছেন, পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে মানবতা রক্ষা করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন, সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। সামাজিক মাধ্যম এক্সে দেয়া বার্তায় তিনি বলেন, মধ্যপ্রাচ্যের ন্যায্য ও স্থায়ী শান্তির অঙ্গীকারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে গাজায় যুদ্ধ থামানো, মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ওমান উপসাগরে টহলরত মার্কিন যুদ্ধজাহাজকে পিছু হটতে বাধ্য করেছে ইরানের সেনারা। ইরানের জলসীমার কাছে পৌঁছে যায় মার্কিন যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ড। দ্রুত সেটিকে সরে যেতে তখন সতর্কবার্তা পাঠায় ইরানের সামরিক হেলিকপ্টার। আর জবাবে মার্কিন রণতরী থেকে গুলি করার হুমকি দিলে বেড়ে যায় উত্তেজনা। এক পর্যায়ে পিছু হটে যুদ্ধজাহাজটি। যুক্তরাষ্ট্রের দাবি, ফিটজেরাল্ড আন্তর্জাতিক জলসীমায় ছিল, তবে তেহরান বলছে এটি মার্কিন সেনাদের উস্কানিমূলক আচরণ। ওমান উপসাগর মধ্যপ্রাচ্যের অতি স্পর্শকাতর একটি সামুদ্রিক করিডর। সেখানেই ইরানের নজরদারিতে থাকা এলাকায় ঢুকে পড়ে মার্কিন যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ড। আর তাতেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দেশটির সামরিক হেলিকপ্টার সি কিং মার্কিন যুদ্ধজাহাজের খুব কাছাকাছি পৌঁছায়। ইরানি জলসীমার দিকে না গিয়ে দিক পরিবর্তন করতে রেডিওতে হুঁশিয়ারি দেয় যুদ্ধজাহাজটিকে। জবাবে যুক্তরাষ্ট্রের রণতরী থেকে হুমকি দিয়ে বলা হয়, ইরানি হেলিকপ্টার না সরে গেলে গুলি ছোড়া হবে। তবে এমন হুমকির তোয়াক্কা না করেও হেলিকপ্টারটি টহল দিতে থাকে। এক পর্যায়ে দিক পরিবর্তন করে পিছু হটে ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ড। এমন পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক আচরণ বলে দাবি করেছে ইরান। ঘটনার পরপর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ঘটনাটি ছিল পেশাদার ও নিরাপদ, কোনো মিশনে প্রভাব পড়েনি। তাদের দাবি, ফিটজেরাল্ড আন্তর্জাতিক জলসীমায় ছিল এবং ইরানি হেলিকপ্টারই তাদের কাছে চলে গিয়েছিল। ওমান উপসাগরে সামরিক উত্তেজনার পর কূটনৈতিক লড়াই হয় জাতিসংঘে। নিরাপত্তা পরিষদে রাখা বক্তব্যে ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে জাতিসংঘ সনদকে পদদলিত করছে। তিনি বলেন, গাজায় হাজার হাজার সাধারণ মানুষের হত্যাকাণ্ড, স্কুল হাসপাতালে বোমা হামলা এবং খাদ্য সরবরাহের পথ বন্ধ করে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। আর এই অপরাধে তাদের সহযোগী হলো মার্কিন সরকার। এদিকে সাবেক মার্কিন দূত রবার্ট ম্যালি এক সাক্ষাৎকারে বলেন, ইরানে হামলা যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত ছিল। এর পরিণতি হবে দীর্ঘমেয়াদী, অনিশ্চিত এবং মার্কিন নিরাপত্তা নীতিকে হুমকির মুখে ফেলবে। ম্যালির বক্তব্য অনুযায়ী এই হামলায় শুধু পরমাণু কেন্দ্র নয়, হাসপাতাল ও আবাসিক এলাকাও আক্রান্ত হয়েছে। এ কারণে তেহরানে সরকার বিরোধী নয়, বরং জাতীয়তাবাদী আবেগ বেড়েছে। এমন পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরমাণু আলোচনায় ফিরতে হলে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস অর্জন করতে হবে। তেহরান বলেছে, পরমাণু সমঝোতার অধিকার স্বীকার, গোপন যুদ্ধ চালানো বন্ধ এবং নিষেধাজ্ঞা তুলে নেয়াই হবে আলোচনার শর্ত। নাদিম মারজান, সময় সংবাদ। তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা হলেও যুদ্ধবিরতির কোনো অগ্রগতি হয়নি। তবে বন্দি বিনিময় আর মানবিক বিষয়ে কিছুটা সফলতা দেখা গেছে। অন্যদিকে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রয়েছে যুদ্ধক্ষেত্র। রাশিয়ার হামলায় খার্কিভে অন্তত ৩৩ জন আহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ সীমান্ত। যুক্তরাষ্ট্র নেটো থেকে নতুন সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন। ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেন মুখোমুখি হলেও ৪০ মিনিটের এই বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি হয়নি। ইউক্রেনের প্রতিনিধি জানান, মানবিক বিষয়ে কিছুটা অগ্রগতি হলেও যুদ্ধ থামানোর ইস্যুতে রাশিয়া অনড়। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, নেতাদের বৈঠক কেবল চুক্তি স্বাক্ষরের জন্য হতে পারে, আলোচনার জন্য নয়।
বৈঠকের পরপরই উভয় পক্ষ বন্দি বিনিময়ে সম্মত হয়। প্রায় 250 বন্দীকে ফেরত দেওয়া হয়েছে ইউক্রেন বেলারুশ সীমান্তে। রাশিয়ার প্রতিনিধি জানিয়েছেন আরও 3000 সেনার মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে। এ পর্যন্ত 1000-এর বেশি ইউক্রেনীয় বন্দীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধবিরতির আলোচনা চললেও আকাশপথে থামেনি হামলা। রাশিয়া দাবি করেছে এক রাতে 6টি অঞ্চলে 33টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তারা। অন্যদিকে ইউক্রেন জানায় সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় 2,20,000 মানুষ, যদিও পরে তা পুনঃস্থাপন করা হয়। খার্কিভে রুশ গ্লাইড বোমা হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন, যাদের মধ্যে রয়েছে শিশু ও নবজাতকও। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $32 কোটি 20 লাখ নতুন অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে সাজোয়া যান মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা। ন্যাটো দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে শতভাগ খরচে অস্ত্র কিনে ইউক্রেনে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। এদিকে বৃহস্পতিবার সেভেরোদভিন্স্ক শহরে রাশিয়ার 4র্থ প্রজন্মের পরমাণু সাবমেরিন উদ্বোধন করেন প্রেসিডেন্ট পুতিন। অনুষ্ঠানে অংশ নেন দেশটির নৌবাহিনী প্রধান সহ শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা। সাবমেরিনটিতে রয়েছে উন্নত মিসাইল, টর্পেডো, রেডিও টেকনিক্যাল ও নেভিগেশন সিস্টেম। এটি উচ্চমানের গোপনতা ও কৌশলগত গতিশীলতা বহন করবে বলে জানিয়েছে ক্রেমলিন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। পাকিস্তানের গিলগিট বালতিস্তানে টানা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় 9 জনের মৃত্যু হয়েছে, ধসে পড়েছে 60টিরও বেশি ঘরবাড়ি। আর চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের পাহাড়ি রাস্তা দেখা দিয়েছে ভূমিধস। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ। এদিকে ফিলিপিন্সের উত্তরাঞ্চলে আঘাত এনেছে টাইফুন কোমে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে আবারও দেখা দিয়েছে বন্যা। কয়েক সপ্তাহ আগের প্রাণঘাতী বন্যার পর স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের বাসিন্দারা। এরই মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার ভারী বৃষ্টির কারণে অঙ্গরাজ্যটির পার্বত্য গ্রামে হঠাৎ বন্যা দেখা দেয়। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বেশ কয়েকজন বাসিন্দাকে। ফিলিপিন্সের উত্তরাঞ্চলে আঘাত এনেছে টাইফুন কোমে। প্রবল বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি প্রদেশ, ঘরছাড়া হয়েছেন হাজারো মানুষ। স্থানীয় সময় শুক্রবার সকালে টাইফুন কোমে আছড়ে পড়ে লুজন দ্বীপের উত্তর পশ্চিমাঞ্চলে। প্রবল বাতাসের সঙ্গে দেখা দেয় টানা বৃষ্টি। এদিকে বৃহস্পতিবার সকালে ভারী বৃষ্টিপাতের পর চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের একটি পাহাড়ি রাস্তায় আচমকা ধস দেখা দেয়। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় দাতাং গ্রামের বেশ কয়েকটি এলাকার বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয় প্রশাসন। পাকিস্তানের গিলগিট বালিস্তানে টানা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গানছে জেলায় অর্ধশতাধিক ঘরবাড়ি ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক স্থাপনা। বাবুসার উপত্যকায় পর্যটকদের উদ্ধারে চলছে তল্লাশি অভিযান। এখন পর্যন্ত 3 শতাধিক পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মৌসুমী সাথী, সময় সংবাদ। কর্ণাটক রাজ্যের ধর্মস্থলা মন্দির চত্বরে গণকবরের অভিযোগে ভারত জুড়ে তোলপাড় শুরু হয়েছে। 2 দশকে শতাধিক মরদেহ মাটি চাপা দেওয়ার দাবি করে এক ব্যক্তি আদালতে বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন। আর তার অভিযোগ, প্রভাবশালীদের যৌন নির্যাতন ও হত্যার শিকার এসব মানুষের মৃতদেহ মাটি চাপা দিতে বাধ্য হয়েছিলেন তিনি। চত্বর থেকে কয়েকটি কঙ্কালও উদ্ধার করা হয়েছে। মন্দিরের এই আলোচিত মামলা সংক্রান্ত প্রায় 9,000 পোস্ট, ফেসবুক ও ইউটিউব কন্টেন্ট এরই মধ্যে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত। ভারতের কর্ণাটক রাজ্যের ধর্মস্থলা একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রতিদিন গড়ে 2000 পুণ্যার্থী ভিড় করেন 800 বছর ধরে পরিচিত জায়গাটিতে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মন্দিরের বিরুদ্ধে এক অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা চলছে দেশটিতে। ঘটনার সূত্রপাত গত 3 জুলাই। ধর্মস্থলায় পরিচ্ছন্নতার কাজ করতেন দাবি করে দলিত সম্প্রদায়ের এক ব্যক্তি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি 1995 থেকে 2014 সাল পর্যন্ত মন্দির কর্তৃপক্ষের প্রভাবশালী ব্যক্তিদের নারকীয় নির্যাতনের শিকার শতাধিক নারী ও শিশুর মরদেহ মন্দিরের চত্বরে মাটি চাপা দিয়েছেন তিনি। সেখান থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি কঙ্কালও। এর মধ্যে আদালতে জবানবন্দিও দিয়েছেন ওই ব্যক্তি, তবে তার নাম প্রকাশ করা হয়নি।
চাঞ্চল্যকর এই খবরটি সামনে আসায় ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। জবানবন্দিদাতার দাবি 2014 সালে ধর্মস্থল থেকে পরিবার সহ পালিয়ে যান তিনি। অপরাধ বোধ থেকেই এখন দিচ্ছেন সাক্ষ্য। সাবেক ওই পরিচ্ছন্নতা কর্মীর জবানবন্দির পর 2003 সালের ধর্মস্থলায় নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর পরিবার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। তোপের মুখে চাঞ্চল্যকর এ ঘটনায় বিশেষ কমিটি গঠন করেছে কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার। স্পর্শকাতর বিষয় হওয়ায় ধর্মস্থলের এই মামলা সংক্রান্ত ৮৮০০ অনলাইন পোস্ট, ফেসবুক ও ইউটিউব কন্টেন্ট মুছে ফেলার নির্দেশ দিয়েছেন বেঙ্গালুরুর একটি আদালত। বিধিনিষেধ আরোপিত হয়েছে সংবাদ প্রচারেও। ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভারতের রাজস্থানের সরকারি স্কুল ভবন ধসে অন্তত ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন অন্তত ৪০ জন। এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে রাজ্যটির ঝালাওয়াড় জেলায় এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজে যোগ দেন স্থানীয়রাও। আটকা পড়াদের মধ্যে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও কর্মচারী ছিলেন বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল। বিষয়টি নিয়ে বারবার বলা হলেও কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাইপ্রাসের লিমাসোল শহরের উত্তরের পাহাড়ি এলাকায় ভয়াবহ দাবানলে দগ্ধ হয়ে 2 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার শুরু হওয়া এই দাবানল নিয়ন্ত্রণে বৃহস্পতিবারও ব্যস্ত ছিল ফায়ার সার্ভিস। রাতভর ছড়িয়ে পড়া আগুনে বহু মানুষ ঘর ছেড়ে পালিয়ে যান। ধ্বংস হয় অগণিত বসতবাড়ি। নিহত 2 জনের মরদেহ উদ্ধার হয় একটি পুড়ে যাওয়া গাড়ি থেকে। তারা আগুনে আটকা পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। স্পেন, জর্ডান সহ 6টি দেশে সাইপ্রাসকে সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের লন্ডনে শুরু হয়েছে এক অভিনব প্রদর্শনী, দ্য লিজেন্ড অফ টাইটানিক। ভার্চুয়াল রিয়েলিটি আর 360 ডিগ্রি প্রযুক্তিতে তৈরি হয়েছে ডুবে যাওয়া জাহাজের এক নতুন জগৎ। চোখের সামনে ডুবে যাচ্ছে টাইটানিক, পাশে দাঁড়িয়ে আছেন ক্যাপ্টেন স্মিথ। আর সেই অভিজ্ঞতার মাঝেই দেখা মিলছে 1912 সালের বাস্তব নিদর্শনগুলোর। যেন আবারও ফিরে যাওয়া টাইটানিকের জগতে। দর্শনার্থীদের চোখে এক অনন্য অনুভূতি নিয়ে এসেছে দ্য লেজেন্ড অফ টাইটানিক। বাস্তব, ইতিহাস আর প্রযুক্তির অসাধারণ মিশেলে গড়ে উঠেছে এক জাদুকরী জাহাজ যাত্রা। রয়েছে মেটাভার্স, ভিআর প্রযুক্তি, বিলাসবহুল সুইট, ইঞ্জিন কক্ষ, রেডিও ঘর। লন্ডনের ডক এক্সে শুরু হয়েছে দ্য লেজেন্ড অফ টাইটানিক নামের প্রদর্শনী। ভিজুয়াল আর্টের পাশাপাশি 360 ডিগ্রি প্রজেকশনের মাধ্যমে দর্শকরা যেন ফিরে যাচ্ছেন শত বছর পেছনে। প্রদর্শনীর শুরুতেই থাকছে ভিআর প্রযুক্তির মাধ্যমে এক বিশেষ সঙ্গীত অভিজ্ঞতা, আনটিল দ্য অর্কেস্ট্রা ফেল সাইলেন্ট। টাইটানিকে বাজানো সেই শেষ অর্কেস্ট্রার প্রতি শ্রদ্ধা জানাতে নতুন সঙ্গীত রচনায় এটি রেকর্ড করা হয় 50 সদস্যের একটি সিম্ফনি দলের মাধ্যমে। এরপরই রয়েছে মূল আকর্ষণ, মেটাভার্স। এই প্রদর্শনীর সবচেয়ে বড় আকর্ষণ হলো মেটাভার্স অভিজ্ঞতা। এখানে দর্শনার্থীরা 10 মিনিটের জন্য ফ্রি রোমিং ভিআর গ্লাস পরে এক ভিন্ন জগতে প্রবেশ করেন। 1912 সালে প্রথম যাত্রাতেই সমুদ্রে ডুবে গিয়েছিল টাইটানিক। 1 শতকেরও বেশি সময় পর সেই করুণ অধ্যায় এবার উঠে এসেছে এক ভিজুয়াল অভিজ্ঞতায়। দ্য লিজেন্ড অফ টাইটানিক প্রদর্শনী চলবে নভেম্বর পর্যন্ত। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। 2 দেশের নিরাপত্তা বাহিনীর সংঘাতে রণক্ষেত্র থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত। নিহতের সংখ্যা বেড়ে 16। জীবন বাঁচাতে পালাচ্ছে লাখো মানুষ, ধৈর্য ধরার আহ্বান গুতেরেসের। হামাসের ওপর দায় চাপিয়ে যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে গেল ইসরায়েল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ফ্রান্সের পরিকল্পনা নিন্দা। গাজায় একদিনে নিহত 62। এবং ওমান সাগরে উত্তেজনা, ইরানি সেনাদের হুঁশিয়ারির পর পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ। উস্কানিমূলক আচরণ বন্ধ করতে ওয়াশিংটনকে সতর্ক করল তেহরান। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।